দেখে নেব আজকের সংবাদের শিরোনাম। ইরানের ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে কাতার, পাল্টা হামলার হুমকি। 12 ঘন্টা সময় পালান নয়তো মৃত্যু, ইরানি আধিকারিককে হুমকি ইসরায়েলি এজেন্টের। 26-এর নির্বাচনের আগেই নতুন দল আনছেন, অবশেষে আসল সত্যি জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। শেখ হাসিনার প্রসঙ্গে ইউনিসের প্রথম বড় উল্টো সুর, আওয়ামী লীগ নির্বাচন করতে পারে। লেজে গোবরে হয়েছিল পাকিস্তান, এবার ইরানের হাত থেকে ইসরায়েলকে বাঁচাচ্ছে ভারতের এই অস্ত্র। বেজে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, মার্কিন হামলার পর চীন রাশিয়ার প্রতিক্রিয়া সামনে এলো। কালীগঞ্জের বোমায় মৃত্যু নাবালিকার, গ্রেপ্তারের মূল 4 অভিযুক্ত। ভারতের বিষয়ে নাক গলানোর অধিকার কারোর নেই, 29টি মুসলিম দেশকে সতর্ক করল ভারত। 10 লক্ষ সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের জন্য এই দিনে কি সুখবর? বিক্ষুব্ধ বিজেপি নেতার নয়া দল নিয়ে বিস্ফোরক রাহুল সিনহা। আরজিকর কাণ্ডে বিরাট মোড়, বিচারপতির প্রশ্নে তোলপাড় আদালত। 45 মিনিট পরই অবতরণ, বোমায় উড়ে গেল এয়ার ইন্ডিয়া বিমান। নতুন দল গড়ছেন, জল্পনার মাঝেই মুখ খুললেন দিলীপ ঘোষ। কালীগঞ্জের বোমায় নাবালিকার মৃত্যু, গ্রেফতার মূল 4 অভিযুক্ত। উপনির্বাচনের দিনেই তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় প্রাণ হারায় মাত্র 10 বছর বয়সী এক নাবালিকা। মৃতার নাম তামান্না খাতুন, 4র্থ শ্রেণীর এই ছাত্রী মোলান্দা গ্রামের বাসিন্দা। এই বোমাবাজির ঘটনায় এবার মূল 4 অভিযুক্তকে গ্রেপ্তার করল কৃষ্ণনগর জেলা পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ পক্ষ থেকে একটি সমাজ মাধ্যমে পোস্ট জানানো হয় যে অভিযুক্ত আদর শেখ, মনোয়ার শেখ, কালু শেখ এবং আনোয়ার শেখকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে হাজির করানো হবে বলে জানিয়েছেন পুলিশ। এই ঘটনায় ঠিক কী ঘটেছিল সেদিন? যেদিন কালীগঞ্জের উপনির্বাচনের ভোট গণনা চলছিল, সকাল থেকেই ইঙ্গিত মিলছিল যে তৃণমূল প্রার্থী আফিদা আহমেদ বিপুল ভোটে জিততে চলেছেন। দুপুর হতেই শুরু হয় বিজয় মিছিল। অভিযোগ, সেই মিছিল থেকেই শাসক দলের কিছু সমর্থক সিপিএম এর কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন, আর সেই বোমার আঘাতেই মৃত্যু হয় তামান্না খাতুনের। মৃতার মা সাবিনা ইয়াসমিন বলেন, আমি নিজে দেখেছি কারা বোমা ছুঁড়েছে, ওরা সবাই তৃণমূল করে, আমরা সিপিএম করি, তাই আমাদের টার্গেট করা হয়েছে। তিনি আরও বলেন, যদিও নাম জানি না, কিন্তু সব মুখ আমার চেনা। এই ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। ঘটনার পরে কৃষ্ণনগর জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এলাকা থেকেই 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। পুলিশ সুপার অমরনাথকে জানিয়েছেন, 2023 সাল থেকে এই এলাকায় 2 গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল। এই ঘটনার সঙ্গে সেই পুরনো বিরোধের যোগ থাকতে পারে, তবে ময়নাতদন্ত ও ফরেন্সিক রিপোর্ট হাতে এলে পুরো বিষয়টি স্পষ্ট হবে। এই নৃশংস ঘটনা খবর পৌঁছাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান সমাজ মাধ্যমের মাধ্যমে। তিনি বলেন, এই ঘটনায় দোষীদের কড়া শাস্তি নিশ্চিত করবে পুলিশ। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, যিনি ওই দিন জয়ী হন, তিনিও ঘটনার চূড়ান্ত নিন্দা করেন এবং জানান এটা নিন্দনীয় ঘটনা, দোষী যেই হোক তাদের শাস্তি চাই। এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি ও সিপিএম। বিজেপির অভিযোগ, তৃণমূল রক্তপাত ছাড়া জিততে পারে না। সিপিএমও বিক্ষোভে ফেটে পড়েছেন। এই মুহূর্তে গোটা এলাকা রাজনৈতিকভাবে উত্তপ্ত। এবার প্রশ্ন, কালীগঞ্জে ঠিক কী ঘটেছিল সেদিন? তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় নাবালিকা তামান্না মারা যান। বেজে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, মার্কিন হামলার পর চীন রাশিয়ার প্রতিক্রিয়া সামনে এলো, বাড়িয়ে দেবে পুরো বিশ্বের উত্তেজনা। ইসরায়েল ইরান যুদ্ধের পর এখন আমেরিকা ঝাঁপিয়ে পড়েছে। এর আগে বিশ্বের বড় বড় দেশগুলো যেমন চীন ও রাশিয়া আমেরিকাকে এই যুদ্ধে সরাসরি না নামার জন্য সতর্ক করেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই সতর্কতাকে উপেক্ষা করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছেন। তথ্য অনুযায়ী মার্কিন বিমান বাহিনীর B-2 বোমারু বিমানগুলো রবিবার ভোর 4:30টায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায়। এতে মাটির 80 থেকে 90 মিটার নিচে নির্মিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 14,000 টন ওজনের বিশাল বোমা ফেলা হয়। অন্যদিকে নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্রগুলোতে টোমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ট্রাম্প, পুতিন ও জিনপিংকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন। বিশ্লেষকদের মতে, ইরানের উপর আমেরিকার হামলা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর প্রতি সরাসরি চ্যালেঞ্জ। 2 নেতাই সতর্ক করেছিলেন যে এমন কোনো পদক্ষেপ তাদের যুদ্ধে নামতে বাধ্য করবে। সম্প্রতি তেহরানের কিছু চীনা পণ্যবাহিনী বিমান অবতরণের খবরও পাওয়া গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার রাশিয়া সফর করবেন এবং রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলবেন। ইরান বলছে যে রাশিয়া এবং ইরান কৌশলগত অংশীদার এবং এর পরেই কোনো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পুতিনের ভবিষ্যৎবাণী, যখন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ইসরায়েল ইরান সংঘর্ষের সময় সম্ভাব্য মার্কিন হামলার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি আছে কিনা, তখন তিনি স্পষ্ট করে বলেছিলেন যে এটি কোনো কৌতুক নয়, এটি একটি বিপজ্জনক পরিস্থিতি। আমি এটি সম্পূর্ণ গুরুত্ব সহকারে বলছি। পুরো বিশ্বের সংঘাতের পরিস্থিতি রয়েছে, এর সরাসরি প্রভাব সবার উপরই পড়বে। চীনের এই সতর্কতা চীন মার্কিন হামলায় নিন্দা করেছে এবং বলেছে যে ওয়াশিংটন অতীতের কৌশলগত ভুল পুনরাবৃত্তি করছে। এর ভয়াবহ পরিণত হবে। এটি ইরান ইসরায়েল যুদ্ধে একটি বিপজ্জনক মোড়। ইতিহাস সাক্ষী আছে যে মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপে বিপজ্জনক পরিণতি হয়েছে। 2003 সালে ইরাক যুদ্ধ এর একটি উদাহরণ। যুদ্ধবিরতি কার্যকর, ইসরায়েলে 6টি মিসাইল ছুড়ে ঘোষণা ইরানের। কথা ছিল ভারতীয় সময় অনুযায়ী সকাল 9:30 থেকে যুদ্ধবিরতির পথে হাঁটবেন ইরান ও ইসরায়েল। সেই সময়সীমার ঠিক আগে দফায় দফায় মিসাইল হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা ইরানের। জানা যাচ্ছে এই যুদ্ধবিরতির আগে ইসরায়েলের একাধিক জায়গায় অন্তত 6টি মিসাইল দেখেছে ইরান। এই হামলায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও একাধিক। পাল্টা হামলার খবর এসেছে ইসরায়েলের তরফেও। অতঃপর 12 দিন সংঘাত শেষে শান্তির প্রদীপ জ্বালালেন ট্রাম্প। যদিও ইরান যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানালেও ইসরায়েলের তরফে এখনও কোনো বিবৃতি আসেনি। মঙ্গলবার ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান ইসরায়েলের সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছেন। সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন, আগামী 6 ঘন্টার মধ্যে ইরান ইসরায়েলের দুপক্ষই সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাবে। এর শুরুটা করবে ইরান প্রথম 12 ঘন্টা, তাকে অনুসরণ করবে ইসরায়েল পরের 12 ঘন্টা। এক পক্ষের সংঘবিরতি ঘোষণা করলে অপর পক্ষ শান্তি বজায় রাখবে। 24 ঘন্টার পর 12 দিন ব্যাপী যুদ্ধবিরতিতে ইতি। ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করেন ভারতীয় সময় অনুযায়ী 3:30 নাগাদ, অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল সকাল 9:30টায়। যদিও আমেরিকা দাবি খারিজ করে এক্স হ্যান্ডেলের ইরান বিদেশমন্ত্রী আব্বাস ঘাচারি লেখেন, আমরা প্রথম থেকেই বলে আসছি ইসরায়েল এই হামলা শুরু করেছে, ইরান নয়। ইসরায়েলের যদি আক্রমণ বন্ধ করে তাহলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে। এই ডামাডোলের মাঝেই খবর আসেন ইসরায়েলের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পাল্টা তেহরানে মিসাইল হামলার খবর পাওয়া যায়। এর মাঝেই ট্রাম্পের বেঁধে দেওয়া সময় অনুযায়ী 9:30 নাগাদ যুদ্ধবিরতিতে নিজের সম্মতির কথা জানান তেহরান। শুধু তাই নয়, ইরান আরও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই তারা ইসরায়েলের উপর শেষ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছেন। তবে ইরান যুদ্ধবিরতির পক্ষে সম্মতি জানালেও ইসরায়েলের তরফে এখনও এই বিষয়ে মন্তব্য হয়নি। বিশেষজ্ঞদের দাবি, আসলে শেষ বেলায় চরম মার খেয়ে ক্ষোভে ফুঁসছে ইসরায়েলের দাবি, শেষ বেলায় ইসরায়েলের চরম আঘাত হানতেই যুদ্ধবিরতির দাবি শুরুতে অস্বীকার করেছিল ইরান। ট্রাম্পের ঘোষণার পরই আমেরিকার দাবি খারিজ করে এক্স হ্যান্ডেলে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস ঘারাচি লিখেছেন, আমরা প্রথম থেকেই আসছি ইসরায়েলের হামলা শুরু হয়েছে, ইরান নয়। ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে তাহলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে। আমাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তবে এখনও পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি। এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসরায়েলের চরম আঘাত এনে অবশেষে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিল ইরান। শেখ হাসিনা প্রসঙ্গে ইউনূসের প্রথম বড় উল্টো সুর, আওয়ামী লীগের নির্বাচনে লড়তে পারে। বাংলাদেশের অভ্যুত্থানের পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বড় ধরনের উল্টো সুর ধরেছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেছেন, শেখ হাসিনার আওয়ামী লীগে 2026 সালের নির্বাচনে অংশ নিতেও পারে। ইউনূস বলেন, আওয়ামী লীগের উপর এখন একটি অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি এটাও বলেন, শেখ হাসিনার দল নির্বাচন লড়বে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং নির্বাচনের ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। সাক্ষাৎকারে ইউনূস বলেছেন, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যান তখন আমরা বলেছিলাম যে পুরনো বিষয়গুলো ছেড়ে এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। আমরা সেই দিকেই কাজ শুরু করেছিলাম। ইউনূসের মতে, তবে সমস্যা তখন শুরু হয় যখন শেখ হাসিনা ভারত থেকে সক্রিয় হয়ে ওঠেন। বাংলাদেশের মানুষের মধ্যে এই নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। হাসিনার সক্রিয় হয়ে ওঠা আরও বিপজ্জনক। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের গুরুতর অভিযোগ, তার বিরুদ্ধে দুর্নীতি ও গণহত্যারও অভিযোগ আনছে। মে মাসে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।